এত বড় একটা বিপ্লব হয়ে গেছে। হুম। আওয়ামী লীগ প্রায় 15 বছর ছিল সরকারে। কেউ ওদের বিরুদ্ধে একটা কথা বলতে পারে নাই। কথা এটা আসলে মানে অনেকটা আনবিলিভেবল, অনেকে এখনো বিশ্বাস করতেছে না যে এরকম একটা শক্তিশালী গভর্নমেন্ট বাংলাদেশ থেকে বিদায় নিছে। তো এগুলো অনেক কারণ আছে আসলে বিদায় নেওয়ার। তো কিভাবে কিভাবে হয়েছে আসলে আমরা অনেক মানে ফল্ট ডিসিশন আছে যেগুলো আসলে পলিটিক্যাল ডিসিশনের মধ্যে অনেক ওরা মিস্টেক করছে, যার কারণে যেতে যেতে একেবারে চলে যেতে হয়েছে। তো এই আন্দোলন নিয়ে এই আন্দোলনের মধ্যেই সব ফল্ট গুলো হয়েছে। তো এর মধ্যে তো শুরু হয়েছিল, আসলে আন্দোলনটা শুরু হয়েছিল তোমার মনে করো একদম স্মল স্কেল থেকে শুরু হয়েছে। মনে হয় 5 জুলাই থেকে ওরা শুরু করছে। জুনে তো একটা রায় দিছিল যে কোটা আহ, বহাল থাকবে আগের মতো। তো ওরা 5 জুলাই থেকে ওরা কি করছে, ওরা মুভমেন্টটা শুরু করছে ভেরি স্মল স্কেলে। তো তো স্মল স্কেলে যখন শুরু করছে এটাকে একেবারেই মানে গভর্নমেন্ট একদম পাত্তা দেয় নাই। পাত্তা দেয় না বলতে যে করতেছে, করবে আগের মতো। অনেক পলিটিশিয়ানরা অনেক আন্দোলন করছে ইলেকশন নিয়ে বা গভর্নমেন্টের পদত্যাগ নিয়ে। তো ওই হিসাবে এদেরকে পাত্তা দেয় নাই। তো ওরা কি বলছে, একজন যে সমন্বয়ক একজন, ওর একটা যদি বক্তব্য শুনো তুমি, এই হাসনাত আব্দুল্লাহ, ও বলছে যে আমরা আসলে আন্দোলনটা এরকম ছিল যে আমাদের কোনো মন্ত্রী এমপির সাথেও বসার কোনো ইয়া নাই, ওরা জাস্ট একটা সচিব উপসচিবের সাথে বসে এই এই ইস্যুটার সমাধান করবে, এটাই ওদের এক্সপেকটেশন ছিল আর কি। তো এরকম কোনো আসলে দেখা যাচ্ছে ওদেরকে কোনো পাত্তা দেয় নাই, ওদেরকে কেউ কথা বলে নাই, কেউ আসি কথা বলে নাই। তো আন্দোলনটা ছিল আসলে ক্যাম্পাসের মধ্যে, ক্যাম্পাস ভিত্তিক। তো যখন এরকম আস্তে আস্তে টাইম হয় যাচ্ছে, পাত্তা দিচ্ছে না, পাত্তা এইভাবে না দিতে দিতে ওদের গ্যাদারিংটা আস্তে আস্তে ইনক্রিজ হইতে থাকে। এভাবে থাকতে থাকতে কি করলো, এখন আন্দোলনটা ক্যাম্পাসের বাইরে চলে আসলো। ক্যাম্পাসের বাইরে যখন আসলো তখন দেখা যাচ্ছে ওরা রোড ব্লকিং করলো, ব্লক করছে তখন ঢাকা চিটাগং। তো এখন ট্রাফিকিং তো শুরু হয়েছে, মানুষজন কাজে যাইতে পারতেছে না বা কাজ থেকে বাসায় ফিরতে পারতেছে না। এই এখন এর পরে এখন আন্দোলন একটু একটু জটিল জটিল হওয়া শুরু করলো। তো এর মধ্যে মনে করো আন্দোলনের মধ্যে এই এখন ক্যাম্পাসের বাইরে চলে আসছে। সারা দেশে ক্যাম্পাস ভিত্তিক ছিল আন্দোলনটা। যখন এটা ক্যাম্পাসের বাইরে চলে আসছে তখন আস্তে আস্তে পলিটিশিয়ানরা একটু একটু করতেছে। মানে এরপরে দেখলা যে ওদের স্টুডেন্ট উইং, ছাত্রলীগ দিয়ে ওদেরকে পিটানো শুরু করলো, সাথে পুলিশও মারা শুরু করলো। এই মারতে মারতে তারপর আবার ক্যাম্পাসের মধ্যে একবার ক্যাম্পাসে ঢুকাচ্ছে, আবার ক্যাম্পাস থেকে বাইরে হচ্ছে। এভাবে হইলো, হইতে হইতে তারপর এক্স প্রাইম মিনিস্টার যখন চায়না থেকে ব্যাক করে, তো উনি একটা জ্বালাময় একটা ট্যাগ দেয় সবাইকে যে রাজাকার। এটা থেকে তখন এটা আসলে একটা টার্নিং পয়েন্ট ছিল এই মুভমেন্টের। এটা বলাতে আসলে সবাইকে আসলে ঢালাও ভাবে তো রাজাকার বলা হয়। তো সেক্ষেত্রে রাজাকার যখন বলছে এটা, তখনই ওই দিন সন্ধ্যায় মনে হয় উনি স্পিচটা দিছিল বা বিকেলে। কিন্তু রাত 12টায় সবাই বের হয়ে গেছে হল বেড়ে থেকে, গেছে। সবাই সবাই বের হয়ে এটা পুরো একটা মানে ঢাকা ইউনিভার্সিটি, চিটগাং ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি গুলো সবগুলোতে প্রচুর হম। আওয়াজ তোলা শুরু করে যে তুই কে, আমি কে, রাজাকার রাজাকার। তো এটা ছিল একটা প্রথম একটা টার্নিং পয়েন্ট। তারপর সেকেন্ড টার্নিং পয়েন্টটা ছিল যেটা আহ, না, এই ছাত্রলীগ কিন্তু এর আগে মানে ওদের সাথে মারামারি করে না, ঝামেলা করে না। এই স্লোগানটা দেওয়ার পরে কিন্তু এর পরদিন হ্যাঁ, থেকে ঝামেলা শুরু হয়েছিল। ঝামেলা হ্যাঁ। আর মারামারি করে নাই, বাট ওরা কিন্তু ফেস করছিল এর আগে ফেস করছে, মানে তোমরা ফেস রাস্তায় থাকতে করছিল দিবে না। আবার। হ্যাঁ, হামলা অনেক করে নাই ছাত্রলীগ সরাসরি। কিন্তু কোটার হ্যাঁ, মানে এই যে কোটার বিপক্ষেও ছিল। বিপক্ষে ছিল। অনেক ওদের ছাত্রলীগ তো অনেক দিকে, ছিল এখন ওদের তো গভর্নমেন্টে যেভাবে বলে, গভর্নমেন্ট যেদিকে বলবে ওইদিকেই তো হ্যাঁ। ওদের, যেহেতু ওরা গভর্নমেন্টের সাইডেই তো ওরা কাজ করে। তো গভর্নমেন্ট যেটা বলবে ওরা সেটাই বলবে। তো গভর্নমেন্ট তো ইনডিরেক্টলি বুঝাচ্ছিল যে না, কোটাটা থাকবে, কোটাটা আবার আসবে। যার কারণে এটা বলা হয়েছিল যে এই হম। মুক্তিযোদ্ধারা না পেয়ে কি রাজাকাররা পাবে নাকি। তো ওনার বক্তব্যের মাধ্যমে বোঝা যায় রাজাকার ওরা রাজাকারের আসলে, নাতিরা পাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওনার ওনার ওই স্পিচ থেকে বোঝা যায় যে ওনারা কোটাটা আসলে বহাল করতে চাইছিল, কিন্তু এই স্টুডেন্টদের বিপক্ষেই বলছিল এটা। কিন্তু সরাসরি বলতেছে না যে আমরা কোটা চাই। আবার এদিক দিয়ে বলতেছে ওরা না পায় রাজাকারের নাতিপতি পাবে কিনা, আবার ওই দিক দিয়ে বলতেছে আমরা তো আপিল করছি এটার জন্য, আমরা তো কোটার পক্ষে ছিলাম, কোটা বাতিলের পক্ষে ছিলাম। কিন্তু আবার কথাবার্তার মাধ্যমে বুঝাচ্ছে না আসলে কোটাটা আসলে চাচ্ছে না ব্যবহার করে। তো এটা বলার পরে তারপর এই জিনিসগুলো আসলো। এরপরে
যে ইস্যুটা ক্রিয়েট হয়েছে আসলে তোমার তবে এই যে আবু। ও যে মানে কমেন্টটা করলো, হ্যাঁ, হুম, ছাত্রদেরকে নিয়ে, এটার পরে ছাত্ররা যে রাজপথে যে মানে স্লোগান গুলো দেওয়া শুরু করছে, জি। এটা মনে হয় বাংলাদেশে এই যে লাস্ট 15 বছর ইতিহাসে এই ফার্স্ট মানে এরকম স্লোগানের মাধ্যমে ওকে স্বৈরাচার বলা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ছাত্ররা বলছে বিশেষ এর করে। এর আগে কেউ কোনো মিডিয়াতে বা হ্যাঁ, বলে যারা এটা কিন্তু, দেশের বাইরে থেকে, দেশের বাইরে যারা সংবাদ প্রচার করে অনেক সাংবাদিকরা আছে, ওরা ওরা সবসময় বলে ফ্যাসিস্ট, বলে ফ্যাসিস্ট গভর্নমেন্ট, বলে স্বৈরাচার বলে। হ্যাঁ ওরা বাট তো বলে দেশে, বাংলাদেশের দেশের কোনো মিডিয়া, ভেতরে, দেশের ভেতরে কোনো মিডিয়া কোনো কখনোই বলে না যে স্বৈরাচার। সবাই প্রাইম মিনিস্টারই কোনো বলতো। মিডিয়া তো বলে নাই, বাট কোনো হ্যাঁ, ছাত্র আন্দোলন বা অনেক ধরনের আন্দোলন আন্দোলনে, হয়েছে না, হ্যাঁ কোটা অনেক আন্দোলন ধরনের আগেও আন্দোলন, হয়েছে, হ্যাঁ কোনো কখনো কিন্তু আন্দোলন এই বলে না। স্বৈরাচার শু- কথাগুলো বলা নাই। বলা নাই, ও এটা যে ফার্স্ট কমেন্টটা করছে এটা কিন্তু আল্লাহ মুখ দিয়ে বের করে দিছে, যে ওর বের মুখ করে দিয়ে। দিছে আসলে। হ্যাঁ, তো মানে একবার দুইবার পতনের না, শুরুটা হয়েছে ওই জায়গা থেকে। হ্যাঁ একবার দুইবার না, এটা হ্যাঁ। প্রায় 3-4বার করে বলা হয় এখানে, যে ওরা মেধাবী না, রাজাকারের নাতিপুতিরাই মেধাবী, এটা বলা হয়। তারপর কোটা এরা পাবে না, রাজাকারের নাতিপুতিরা পাবে। 3-4বার করে কিন্তু ওই কথাটা বলছে। তো এটা আমি মনে করি একটা, আসলেই তুমি যেটা বলছো আল্লাহ মুখ দিয়ে বের হয়ে করে দিছে। না হলে কোটার সাথে রাজাকারের কি সম্পর্ক, এই কথাটা থেকে না আসার কথাই না। কোটার সাথে তো রাজাকারের কোনো সম্পর্ক না। ঠিক আছে, যখন এই ওয়ার্ডটা ইউজ হয়, যখন আমরা যুদ্ধাপরাধীর কথা বলি, মুক্তিযুদ্ধের কথা বলি, তখন এই ওয়ার্ডটা ইউজ হয়। তো এই ওয়ার্ডটা তো আমাদের দেশের জন্য একটা গালি হিসাবে ইউজ করা হয় যে তুমি রাজাকার। তো গালি এই হিসেবে ওরা আন্দোলনের ইউজ সাথে, করতো আর কি, আওয়ামী লীগরা। হ্যাঁ, হ্যাঁ মোটামুটি সবাই, কিন্তু বাংলাদেশের মানুষও যখন শুনে গালি হিসেবেই নেয়। তো এটা একটা গালিই ছিল, সবাইকে ঢালাওভাবে রাজাকার বলছে। তো এটা মুখ দিয়ে বেরিয়ে গেছে, তো আসলে আন্দোলনটা একটা ভিন্ন পয়েন্টে চলে যায়। তখন তখন এটা মানে খুবই সবার লাগছে, সব স্টুডেন্টদেরই লাগছে, সবাই বেরিয়ে আসলো। তো বেরিয়ে আসার পরে যে ঘটনাটা ঘটলো, যে আবু সাইদের ঘটনাটা ঘটলো, যেটা আহ রংপুরে, যেটা ওপেন ফায়ার করে, ফায়ার করার পরে তো সে তো আসলে তখনই আহ, মারা মারা যায়, বা হাসপাতালে নেওয়ার পর মারা যায়, এটা গুলি গুলি খাওয়ার পরে। এবং এটা সারা বিশ্বেই দেখলো, এটা ইন্টারন্যাশনালি সব চ্যানেলে আমি দেখলাম, আমি ইন্টারন্যাশনাল নিউজগুলোতে দেখলাম এটা। আল জাজিরা দেখাইছে, ডয়চে ভেলে দেখাইছে, তারপর বিবিসি, সিএনএন, এরাও এগুলো নিয়ে প্রত্যেকটা ইয়াতে এই 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 ঘটনাটার পরে কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়াতে চলে যায়। এটা প্রথমে এত ইয়া ছিল না, ক্ল্যাশ ছিল এখানে মুভমেন্টের মধ্যে, বাট ইন্টারন্যাশনালি এত বেশি হয় না, হয়তো ইন্ডিয়া এবং আল জাজিরা আর ডয়চে ভেলে, এই তিনটা জায়গায় মিডিয়া প্রচার করছে। কিন্তু যখন আবু সাইদের ঘটনাটা করে, কিন্তু এরপরে মোটামুটি সব ইন্টারন্যাশনাল মিডিয়াতে এই কোটার মুভমেন্টটা চলে আসে, যে বাংলাদেশে এরকম একটা ঘটনা হচ্ছে, ওপেন ফায়ার করে দিছে, যেহেতু এটা একদম প্রুফ আছে। এবং এই ইস্যুটা নিয়ে এই ভিডিওটা ওরা ভেরিফাই করেই তারপর প্রচার করছে, কিন্তু যে হ্যাঁ এটা হুম। আসল ভিডিও। তো এটার পর এটা আরে ছিল মানে একদম, আবু সাইদের যে ঘটনাটা, এটা কিন্তু মানে পৃথিবীর ইতিহাসে এরকম হ্যাঁ মানে ভিডিও এভিডেন্স আছে এরকম ঘটনা কিন্তু মানে খুব নাই। কম, খুব কম, মানে খুব ও কম। যে যেভাবে বীরত্ব দেখাইছে, এটা হ্যাঁ, প্রথমে যেটা করছে, ও কিন্তু ফার্স্টে একবার গুলি খেয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, ও হ্যাঁ হয়তো প্রথমে চিন্তা করছে যে গুলি করবে না আসলে পুলিশ, ও বুঝতে দাঁড়ায় পারে না, গেছিল। হ্যাঁ, সে গুলি খেয়েও বুঝতে বুঝতে পারে পারে না নাই, যে গুলি এসেছে। বাট প্রথমে গুলি খাওয়ার পরে না, ও গুলি খাইছে, ও বুঝতে পারছে পরে প্রথমে যেটা হুম, খাইছে ও হ্যাঁ, একটু ইয়া হয়ে গেছিল। হ্যাঁ এরপর ও উঠে আবার দাঁড়ায় গেছে। আবার দাঁড়ায় মানে গেছে। এটা আনবিলিভেবল একটা ইয়া, মানে হ্যাঁ ওই মানে, পয়েন্টে যদি টার্নিং পয়েন্ট হয় রাজাকার হ্যাঁ, বলাটা, মানে হ্যাঁ, এটা হ্যাঁ হচ্ছে স্টুডেন্টদের যে মনোবল। মনোবল, হ্যাঁ, মানে হ্যাঁ। এটা দেখার পরে এটা অন্য লেভেলে চলে গেছে। এই এইটা ধরনের সিনারি আসলে কল্পনা করা যায় না। এটাই বেশি রিয়্যাক্ট করছে সবাই, মোটামুটি সারা ওয়ার্ল্ডেই এটা অনেকটাই হুম। এই আন্দোলনটাকে একটু ভিন্ন ইয়াতে নিয়ে আসছে, রূপে নিয়ে আসছে। যে আসলে এটা কি হইলো, আসলে এটা তো ও স- দেখাইছে, সাহস মানে দেখাইছে, নিরস্ত্র একটা মানুষ, নিরস্ত্র, ওকে সত্যি সাহস তো সত্যি মেরে দেখাইছে, আর দিল। নিরস্ত্র মানুষকে পুলিশ কিভাবে একদম পয়েন্ট মানে সামনে ব্ল্যাঙ্কে গুলি তাও করে দেয় বা একদম ক্লোজ ক্লোজ ডিস্টেন্স থেকে মারছে, এটা একদম মানে খুব কাছে থেকে মারতেই এটা ওর মৃত্যু হয়। এবং এটা আমি ফরচুনেটলি, প্রথমে যখন দেখছি তোমার বিলিভ হয়েছিল, আমি মনে করছি আপনি ওই যে তোমার রাবার বুলেট মারা না, হ্যাঁ, আমি হ্যাঁ, মনে হচ্ছে হ্যাঁ, রাবার হ্যাঁ, বুলেট মারতেছে, মানে এই গুলি করে দিবে, এটা আসলে গুলি, বিলিভ করার মতো না। তাই ঘটনা থেকে তো আর ফরচুনেটলি এরকম তো দেখা যায় নাই, ও এর গুলি আগে কিন্তু এই করার, ধরনের কোনো সিনারি দেখা যায়নি। দেখা যায় নাই। তো ও গুলি করার পর পর কিন্তু তোমার
কেউ একজন ওকে পাথর মারে, যে পুলিশটা গুলি করছে, এবং তার হেলমেটটা খুলে যায়, ফরচুনেটলি ওর ফেসটাও চলে আসে আসলে এটা কে। নাহলে কিন্তু ফেসটার সামনে পরিচয়টা চলে পেতে আসে। হয়তো আরো সময় লাগতো। কিন্তু দেখো মানে কি একটা সিস্টেমে আসছে, ওরকে মানে কেউ আমরা একজন দেখাই, ঠিকই। এমন হ্যাঁ, ভাবে দেখাচ্ছে সবকিছু চলে আসছে সামনে। চলে আসছে, মানে ওকে ঠিক ওটার পরেই একজন পাথর মারে যে তার হেলমেটটা খুলে গেছে। তার পরিচয়টা কিন্তু সাথে সাথেই চলে আসে, পরের দিনই জানা হয়ে যায় যে আসলে গুলিটা কে করছে। তো এই 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 পয়েন্টে আসলে এই এই ইয়াতে ইনসাইডেন্টে তোমার প্রচুর একটা হয়, প্রতিবাদ হয় সব জায়গা থেকে। এরপরেও দেখলাম, এরপরেও তো গভর্নমেন্ট কিন্তু এত সিরিয়াসলি নেয় নাই এই এই ঘটনার পরেও। এটা যদি খুব সিরিয়াসলি নিত আন্দোলনটাকে, তখন কিন্তু দমানো যেত কিছুটা। আহ, তো সিরিয়াসলি নেয় না, এটা আমি কেন বলছি? তো এই ঘটনার পর, এটা 16 তারিখের ঘটনা, 16 জুলাই ওর যেটা গুলি খাই সৈয়দ। হুম হুম তো এর পরে তোমার 18 তারিখে একটা ওদের একটা কর্মসূচি দেয় যে কমপ্লিট শাটডাউন। কমপ্লিট শাটডাউন দিছিল, যেটা 18 তারিখে, যেটাকে ওই ওই দিনে আসলে জেনোসাইড বলা যায়, যে 200-র বেশি মারা যায়। তো 18 তারিখ যদি দেয়, তাহলে 17 তারিখে তখন XPM তখন কিন্তু একটা জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেয়, 17 17 জুলাই। তো ওইটাতে মোটামুটি সবাই এক্সপেক্ট করছিল যে একটা সলিউশন এই এই ভাষণের মাধ্যমে আসবে। আমি নিজেও এক্সপেক্ট করছিলাম যে ঠিক আছে, এই এটার মধ্যে এটা সবাই এক্সপেক্ট করছিল। সমাধান হবে। যে আমি নিজেও শুনছিলাম তখন, টাইম দিলে 7:30টায় উনি স্পিচ দিচ্ছে, তো আমি চিন্তা করছিলাম যে হ্যাঁ এখন উনি একটা সলিউশন দিবে হয়তো। আমি চিন্তা করছিলাম যে গণভবনে ডাকবে ওদেরকে আলোচনা করার জন্য, কিন্তু উনি যে হুম তাই। স্পিচটা দিছে ওটা মোটামুটি সবাই ফ্রাস্ট্রেট ছিল। যে উনি কি দিল যে এটা তো আমাদের হাতে না, এটা হাইকোর্টের ইস্যু, তোমরা ওয়েট করো, হাইকোর্টে যখন এটার রায় দিবে তখন তোমরা তোমাদের ইয়াটা পেয়ে যাবা। এই এই ধরনের একটা মানে কোনো সলিউশন ছিল না এখানে, উনি কোর্টের উপরে ছেড়ে দিল, মানে আমাদের উপর কিছু নাই। তো উনি যদি ওই দিন যদি আসলে একটা সলিউশন দিতে পারতো যে ঠিক আছে তোমরা কমপ্লিট শাটডাউনের কর্মসূচিটা তোমরা প্রত্যাহার করো, তোমরা কালকে বসো গণভবনে আমাদের সাথে এটা নিয়ে আলোচনা করো, তো আমি মনে করি ওই দিনই কিন্তু এটা সলিউশন চলে আসতো, যে এটা আর এতটুকু যাই। কমপ্লিট শাটডাউনটা না হইলে তো ঘটনা এত বড় হইতো না আসলে। এটা তো হ্যাঁ হ্যাঁ। পুরোপুরিটা হয় যে তোমার 18 তারিখের যে ঘটনা, বৃহস্পতিবার ছিল, তোমার প্রচুর, যেটা সারা দেশ, একদম সারা দেশেই আহ, যেটা ক্ল্যাশ হয়েছে ওই দিন বিটুইন স্টুডেন্টস, পুলিশ অ্যান্ড ছাত্রলীগ, যুবলীগ, অল ওভার দ্য আওয়ামী লীগ, অল ওভার দ্য কান্ট্রি। এটা হওয়ার পরে তারপর এর ওই দিন, এর পরের দিন তো আবার কারফিউ ইম্পোজ করছিল। তো এটা ছিল একদম প্রথম স্টেপ, যে ফল হওয়ার একটা সিম্বল ছিল, যে এই 18 তারিখটা মানে গভর্নমেন্ট ফল আচ্ছা করবে তোমার মানে 18 তারিখ। তুমি প্রথমে কি বিলিভ করতে পারছিলে যে গভর্নমেন্ট ফল করতে পারে? এই যে ছাত্র আন্দোলন শুরু হয়েছে, এটা না, কখন মনে হয়েছে যে গভর্নমেন্ট এটা আসলে আমার পতন হবে? আমার আমার 18 তারিখে মনে হয়েছে। 18 তারিখে মনে হচ্ছে তবে ফল হবে এটা আমি মনে করি নাই। তবে আমি এভাবে নিছিলাম যে এটা আসলে এত সহজে সমাধান হবে না, কিছু একটা হবে এই এই ধরুন, বাট এখন যেটা হয়েছে আসলে ওটা আমি কল্পনা করি নাই এত তাড়াতাড়ি মানে চলে যাবে। কিন্তু আমি শিওর ছিলাম যে 18 তারিখের ঘটনার পরে যে এটা খুব ভারী পড়বে সরকারের জন্য। যে এটা যেহেতু একটা, এটা একটা জেনোসাইড, এবং অনেকগুলো ভিডিও ছিল যে যে গুলি করছে সরাসরি। ওই বৃহস্পতি 18 তারিখের অনেকগুলো ভিডিও সারা দেশেই তখন ছড়ায় যায়, যে চলে গেছে। প্লাস তোমার এই ভিজিবি নাম ছিল ওই দিন, র্যাব নাম ছিল, হেলিকপ্টার নাম ছিল, হেলিকপ্টার দিয়ে মানে একটা সিভিল ওয়ারে যা যা হয় শুধু যুদ্ধ বিমান ছাড়া আর বাকি সবকিছু এখানে আহ, আনা হয়েছে। তখন অবশ্যই হ্যাঁ, সেনাবাহিনীকে নামানো হয় নাই, সেনাবাহিনী ছিল না ওই দিন। সেনাবাহিনী তো পরের দিন আসছে কারফিউ দেওয়ার পরে। তো ওই দিন বিজিবি, র্যাব, পুলিশ, ডিবি যা কিছু আছে সব কিছু নামানো হয়, এবং তুমি নিশ্চয়ই দেখছো বিজিবি সারেন্ডার করে এভাবে হাত তুলে বিভিন্ন জায়গা থেকে চলে আসছে ওরা, যে পারে নাই আসলে, মার খাইছে অনেক স্টুডেন্ট থেকে এবং সারেন্ডার করছে। তো ওই ওই দিনের ঘটনাটাই আসলে সব ওলট পালট করে দেয়। তো এরপরও তো দেখলাম কারফিউ হলো, কারফিউ ইম্পোজ করছে। তো কারফিউ ইম্পোজ করার পর মোটামুটি সবকিছু ঠান্ডা হয়ে যায়। যদি কিছু কিছু আমাদের চিটগাঁয়ে যদিও না হয় নাই, কিন্তু ঢাকাতে কারফিউর মধ্যেও কিন্তু কিছু আহ, মারামারি হয় ঘটনা ঘটছিল। এবং কিছু, কারণ এটা জানা সম্ভব হয় না তখন। তো ওই দিন তো আবার ইন্টারনেট, তারপর ব্রডব্যান্ড অফ করে দেয় আমাদের। ব্রডব্যান্ডও বন্ধ করেছিল। হ্যাঁ, গভর্নমেন্ট থেকে এটা পুরোটাই অফ করে দেয়। তো এটা ছিল আর কয়দিন একটা। বন্ধ ছিল? 3 4 দিন ছিল না না, বন্ধ? 3 4 দিন না, পুরো 1 সপ্তাহ বন্ধ ছিল। 1 সপ্তাহ বন্ধ ছিল না? ও, পুরো 1 সপ্তাহ বন্ধ ছিল ওই দিন। বৃহস্পতিবার বন্ধ করছে, পুরো ওই নেক্সট উইক পুরোটাই অফ ছিল।
তারপর তোমার মোবাইল ডাটা আসছিল কয়দিন, এর পরের সপ্তাহে প্রায় রোববারের দিন মোবাইল ডাটা আসছিল, আর ব্রডব্যান্ড আসছিল তোমার ফ্রাইডে কি স্যাটারডেতে, পরের পরের এক সপ্তাহ পরে আসছিল। তো এটা আর একটা নেগেটিভ দিক ছিল গভর্নমেন্টের জন্য, যে তুমি সব অফ করে দিছো, ব্রডব্যান্ড অফ করে দিলা, ডাটা অফ করে দিলা। এটা কাইন্ড অফ হিউম্যান রাইটস ভায়োলেশন। তো এটা হয় কোথায়, যেমন কাশ্মীরে এটা হয়েছিল যখন ইন্ডিয়া যখন অ্যাটাক করছে, বা আম, ইন্ডিয়া যখন কাশ্মীর দখল করতেছে, তখন কি করলো, তখন সব ইন্টারনেট অফ করে সবাইকে ঘরে ঢুকাই দিছে, যে কেউ বের হইতে পারবে না, বের হইলে গুলি করে দিবে। তো বাংলাদেশে তো ওই সিচুয়েশন হয় নাই যে এই, সবাই ডাটা অফ করে ইন্টারনেট অফ করে দিতে হবে এখানে। তো এটাও ওই একটা সিচুয়েশন হয় না নেগেটিভ। বলতে, এটা সরকারের জন্য তো অনেক বড় একটা ঘটনা ছিল। মানে এ ধরনের ঘটনা তো এর আগে হয়নি। তোমার হয় সরকার নাই। আসার পরে বিডিআর বিদ্রোহটা হয়েছিল সবচেয়ে বড় জি। ঘটনা, তারপরে হচ্ছে তোমার হেফাজতের সাথে যেটা হয়েছিল। না, এগুলো তো বাট তোমার এরকম, এগুলো তোমার ক্যাপিটাল বেস ছিল, আর এটা ছিল হচ্ছে সারা দেশে, একদম সারা দেশে, এরকম এটা আর হ্যাঁ, কখনো হয় না। হ্যাঁ, এটা সারা দেশে ছিল। সারা দেশে। যেমন হেফাজতে ইসলামের ইয়াটা ছিল পুরাটাই মতিঝিল চত্বরকে ওরা দখল করে রাখছিল, ইম্পর্টেন্ট একটা কমার্শিয়াল এরিয়া ওটা। আর তুমি আরেকটা যেটা পিলখানার ঘটনাটা, এটা তো ওদের এই পিলখানাতেই ঘটছে, বিডিআর এর এই, কার্যালয় না, হয়েছে এটা। ওইটাই ওইটাই আর বলতেছে, এটা তো অনেক বড়, হ্যাঁ, পুরো সারা দেশে একটা বড় ঘটনা করছে। এটা বড় ঘটনা আর ঠিক আছে, কিন্তু তুমি এরপরও তুমি এটা করতে পারো না। এটা করা হয়েছে কারণ এটা সরকার টিকে যাওয়ার জন্য করতে হয়েছে, বাধ্য হয়ে করতে হয়েছে, মানে যে আসলে কন্ট্রোল করার আর জন্য আর কি, জিনিসটা কন্ট্রোল করার কোনোভাবে জন্য। কন্ট্রোল করে ফেলতে চাইছে তো। সব দিকে ছড়াই যাচ্ছে, যেহেতু এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব জায়গায় ছড়াই যাচ্ছে, তো সেক্ষেত্রে কি হচ্ছে, এটা আরো আন্দোলনটা কেউ আরো বেগবান হচ্ছে, যে মানুষ আরো 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 আসতেছে, বাড়তেছে, আরো এটা আসতেছে। মানুষ যত দেখতেছে, স্টুডেন্টরা যত দেখতেছে তত আসতেছে কিন্তু এটা। ওরা ইমোশনালি আরো বেশি কানেক্টেড হয়ে যাচ্ছে এই কষ্টের সাথে। হ্যাঁ, এরপর তো এটা আর স্টুডেন্টদের মুভমেন্ট ছিল না। এই ঘটনার হ্যাঁ, পরে আস্তে আস্তে স্টুডেন্টদের মুভমেন্ট ছিল না, এটাতে মোটামুটি সব সেক্টরেই, সব সেক্টরের লোকজনই ইনভলভ হয়। তো এই ক্ষেত্রে এর পরের স্টেপটাতে, মানে কারফিউর পরের আহ, আন্দোলন বা কারফিউ চলাকালীন একটা ঘটনা যেটা হয়, সেটা হচ্ছে তোমার এই ছয় সমন্বয়ক যেটা, ছয় সমন্বয়ককে ডিবি কার্যালয়ে বা বাতের হোটেলে তুলে নিয়ে হ্যাঁ, গেছিল। তো এটা আরেকটা ছিল ডিসেস্টার ডিসিশন গভর্নমেন্টের। আমি জানি না এটা হয়তো হোম মিনিস্টার থেকে করছে, বা ডিবি হারুন কি করছে, ও অতি উৎসাহী হয়ে এই কাজটা করছে। ও নিশ্চয়ই আহ, করে ও ও নেতৃত্ব যদি দেয়। নিজ থেকে করে থাকে, তাইলে এই সরকারকে সেই ডুবাইছে। আওয়ামী লীগের তো উচিত আগে ওরে ধরে পিটানো, এই হারুন আঙ্কেলকে। তো এই এই এটা ছিল আরেকটা ডিসেস্টার এই মুভমেন্টের, গভর্নমেন্টের জন্য। তো এটা কখনোই হয় না যে একটা আন্দোলন চলাকালীন তুমি যারা অর্গানাইজার তাদেরকে তুলে নিয়ে একটা স্ক্রিপ্ট ধরাই দিছে, একটা ফ্যাব্রিকেটেড একটা স্ক্রিপ্ট, যে এটা পড়ো। তো এটা সবাই আসলে বুঝে গেছে। এটা মানে জাস্টিফাই করার কোনো ইয়া নেই, এটা সবাই বুঝে গেছে। ওদেরকে এটা জোর করে করা হয়েছে, জোর করে বিবৃতি নেওয়া হয়েছে। ওর সাথে যারা আন্দোলনে ছিল তারাও বুঝে গেছে, এবং তারা মেনে নেয়ও নাই। এটা এটা কখনো সম্ভব না। সে এটা করতে পারতো, সে ওদেরকে কনভিন্স করে সে ছেড়ে দিতে পারতো, ছেড়ে দিয়ে যে তোমরা এই অ্যানাউন্সমেন্টটা তোমরা ক্যাম্পাস থেকে করবা, যে তোমরা ক্যাম্পাস থেকে একটা ঘোষণা দিবা যে তোমাদের সব কর্মসূচি তোমরা প্রত্যাহার করছো। কিন্তু সে ডিবি কার্যালয়ে বসে মানে অস্ত্রের মুখে একটা স্বীকৃতি নিল যে না, আমরা সব কর্মসূচি প্রত্যাহার হ্যাঁ, করলাম। দেশের তো মানুষকে গাধা মনে করতে থাকে, সবগুলো মানুষের গাধা, শুধু ওরাই বুদ্ধিমান। এটা অনেক আর অনেক বেশি ক্ষতি করছে এটা। এর মধ্যে প্রধানমন্ত্রী যে যে কাজগুলো করছে, হ্যাঁ, এতগুলো হুম। মানুষ মারা গেছে। তোমার হ্যাঁ, কার্ফিউ হ্যাঁ, হ্যাঁ, দেওয়া হ্যাঁ। পর্যন্ত অনেক মানুষ মারা গেল। মারা গেছে। কতগুলো মানুষ শহীদ হয়েছে, আর ম্যাক্সিমাম হচ্ছে স্টুডেন্ট। আচ্ছা, এর মধ্যে স্টুডেন্ট আবার মারা গেছে। মাদ্রাসার ছাত্র অনেক মারা গেছে। হ্যাঁ, মাদ্রাসা প্রায় আছে, কিছু 14 নাকি সাধারণ 15 জন মানুষ, কিছু পথচারীও আছে সাধারণ এর মানুষ মধ্যে মারা মারা গেছে। গেছে। হ্যাঁ। হ্যাঁ, তো পুরা এই জিনিসগুলোকে অ্যাড্রেস না করে ও চলে গেছে হুম। মেট্রো রেল দেখতে। মেট্রো রেল। মেট্রো রেলে আর গিয়ে কান্নাকাটি করতেছে। তো আর এগুলো দেখলে একটা সাধারণ মানুষ কি ফিল করবে? কি ধরনের হ্যাঁ, প্রধানমন্ত্রী, এতগুলো মানুষ মারা গেছে, এই জিনিসটাকে একটাবার হলে অ্যাড্রেস করো। করে নাই। ও মেট্রো রেল, তারপর মেট্রো বিটিভি রেলে ভবন, গেছে, ওখানে বিটিভি গিয়ে 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 কান্না কান্নাকাটি করতেছে। করতেছে। এই বিটিভি যদি মানে পুরোটা নাটক ডুবেও যায়, বা কি আসা যায় মানুষের? বিটিভি মানুষ কখনো চিনে, ইয়াং জেনারেশন তো আমার মনে হয় বিটিভি কখনো খুলে দেখছে। আমরা তো ছোটকালে বিটিভি দেখছি যখন ডিশ লাইন ছিল না। কিন্তু এই হুম বিটিভি হুম। যদি ডুবেও যায়, কি হয়েছে? আর রাষ্ট্রের সম্পদ নষ্ট হয়েছে। তো রাষ্ট্রের সম্পদ তো রাষ্ট্রের মানুষের টাকা দিয়েই তো হয়েছে। যারা ধ্বংস করছে, যারা ভাঙছে, তাদের ট্যাক্সের টাকা দিয়েই তো, ভ্যাটের টাকা দিয়েই তো মেট্রো রেল হয়েছে, এই বিটিভি ভবন হয়েছে, বা ফ্লাইওভার হয়েছে।
তো ওদের টাকা দিয়ে হয়েছে, ওরা ধ্বংস করছে, আবার ওদের টাকা দিয়ে এগুলা হবে, সংস্কার হবে বা এগুলা আবার রেনোভেট মানে করবে ও এগুলা দিয়ে। তো এই এখন এই আসলে জিনিসটা রাষ্ট্র না বলতে করে, তো ও সবকিছু নিজেরই মনে করে, হ্যাঁ। হ্যাঁ যেভাবে কান্না এটা করছে মনে এটাই হচ্ছে ও মনে নিজের করছিল। টাকা দিয়ে বানাইছে। হ্যাঁ এটা দিয়ে কান্না করে, তো প্রথমেই উচিত ছিল যারা মারা গেছে তাদের বাসায় যাওয়া, তাদের আত্মীয় স্বজনের কাছে একটা সান্ত্বনা দেওয়া, যদিও সে মেরে সে যাওয়াটা এটা সমীচীন নয়। তার তার অর্ডারেই তো হয়েছে সব, তাদের গভর্নমেন্টের অর্ডারেই হয়েছে তোমরা মারো। এটা আর কি তো ওকে, না, তার অর্ডার এসেছে বলতে গেলে। অবশ্য ও যেহেতু অর্ডার হয়েছে। গভর্নমেন্টের আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার ছিল, ওকে হ্যাঁ লাইবিলিটি নিতে হবে না? অবশ্য ওনাদের দায়িত্ব তো লাইবিলিটি, ওকে নিতে হবে। প্রাইম মিনিস্টারের লাইবিলিটি, এক্স প্রাইম মিনিস্টারের লাইবিলিটি, এক্স হোম মিনিস্টারের লাইবিলিটি, এগুলা। আর ঊর্ধ্বতর কর্মকর্তা যারা ছিল পুলিশে, ডিবিতে, ওরাই, যারা নিচের লেভেলে যেমন এসআই, ওসি, ওসিদের মধ্যে অনেকে দেখলাম খুব ভালোভাবে ওদের সাথে বিহেভ করছে। তো ওদেরকে ফোর্স করছে ওরা উপর, হাই লেভেল, হাই ম্যানেজমেন্ট থেকে, যে তোমরা ওই শুট করো, আচ্ছা, শুট না টোটাল করলে। কতজন মারা গেছে মানে এটা কি হয়েছে? টোটাল আনঅফিসিয়ালি, অফিসিয়াল আর কি, আনঅফিসিয়াল তো অনেকে বলছে 1,000 1,500 মারা গেছে। অফিসিয়ালি আনঅফিসিয়ালি টোটাল কত মারা গেছে? অবশ্যই 1000 পার পার হয়েছে। আর অফিসিয়ালি তুমি যদি আজকের দিন থেকে ধরো, তুমি ওদের ওদের ওরা একটা একটা ওয়েবসাইট করছে, স্টুডেন্ট যারা ছিল, হ্যাঁ, হ্যাঁ, স্টুডেন্ট হ্যাঁ। যারা মুভমেন্ট করছে, ওদের একটা ওয়েবসাইট করছে, তুমি ওটা ঢুকে দেখতে পারবা তুমি। শহীদ এটা হচ্ছে কি যেন একটা ওয়েবসাইট না, ছিল। শহীদ.কমে তুমি পাবা, একটা হচ্ছে শহীদ.কম। শহীদ.কমে হচ্ছে শহীদ যারা ডট কম, হ্যাঁ। মারা গেছে, তো ওইখানে আমি দেখলাম মারা গেছে। 400, 39 জন, 439 জন হচ্ছে অফিসিয়াল, মানে ওরা পরিচয় সহ পাইছে এরকম, 439 জন। এবং চীনেরাকুন.কম একটা আছে, তুমি চীনেরাকুন.কমে ঢুকবা, চীনেরাকুন.কমে হচ্ছে যারা ওদের উপর হামলা করছে, ওদের ছবি সহ, পরিচয় সহ, ভিডিও সহ ওই ওয়েবসাইট আছে, এবং ওই ওয়েবসাইট আবার কতজন মারা গেছে ওটার হিসাবও আছে। এবং তুমি যারা আচ্ছা। যারা অপরাধী তারা সবার কিন্তু ছবি সহ তুমি সিরিয়ালি পাবা, এই মুভমেন্টে যারা যারা চীনের স্টুডেন্টের উপর এখন ডট অ্যাটাক। কম না? চীনেরাকুন.কম এটা ওরা নিজেরাই করছিল ওয়েবসাইট, যেহেতু ওগুলো হয়তো পুলিশে তদন্ত করবে না বা পুলিশেরই ঘটনা বেশিরভাগ, তো ওরা নিজেরাই করে, ওরা কিন্তু একটা ডাটাবেস রেডি করছে, ওই ডাটাবেসের মধ্যে দেখবা যে যারা যারা হামলা করছে তাদের প্রত্যেকের ছবি আছে, এবং কোথায় হামলা করছিল ওইটার একটা ভিডিও অ্যাটাচমেন্ট দেওয়া আছে ওখানে। তো আচ্ছা। ওইটা একটা ভালো একটা ওরা মানে ডাটাবেস রেডি করছে, হয়তো ফিউচারে কেউ এটা এটা ভালো যখন বিচার হবে, তো ইন্ডিভিজুয়ালি ওদেরকে এভিডেন্স হিসেবে আইডেন্টিফাই কাজে করতে, লাগবে। ফুল ফুল এভিডেন্স আছে ওখানে, একদম ভিডিও সহ বা ছবি, যেটা ভিডিও নাই ওটা ছবি সহ আছে, যারা অস্ত্র নিয়ে মাঠে আচ্ছা, নামছিল ওখানে ওদের একটা। তোমার শহীদদের সংখ্যা কত বলছে? শহীদ বলতে নিহত, ওখানে কিন্তু অনেক পুলিশের মানুষও আছে, ওগুলো তো শহীদ বলা যাবে না। নিহতের সংখ্যা কত ওদের বলছে? ওদের ওখানে অফিসিয়ালি হচ্ছে 439 জন আছে, আহ, কিন্তু ওরা আবার নিচে দিয়ে আনঅফিসিয়াল একটা নাম্বার দিছে, সেটা 1100। মানে আইডেন্টিফাই করতে পারে নাই এটার কোনো ইয়া দিছে? আইডেন্টিফাই করতে পারে না, আইডেন্টিফাই করা হচ্ছে তোমার 439 জন। আর আইডেন্টিফাই করতে পারে না এরকম আছে, সব মিলে ওরা একটা সংখ্যা দিয়ে রাখছে ওখানে, 1149 জনের একটা সংখ্যা দিয়ে রাখছে। এখন ওরা ওখান থেকে কি করতেছে, আস্তে আস্তে ওখান থেকে বের করতেছে, পরিচয়গুলো বের কনফার্ম হইলে তারপর ওইটাকে তোমার এই ডাটাতে নিয়ে আসতেছে এক লিস্ট একটা। লিস্ট করতেছে। জি। 1,100 মানুষ মারা গেছে, বুঝতেছো? হইতে পারে এটা মানে এটা, আনঅফিসিয়ালি হইলেও এটা অনেকটা অ্যাকসেপ্টেবল আসলে, যে পরিমাণ হ্যাঁ, হ্যাঁ, মানুষ মারা গেছে এরকমই এটা হবে। 1,000 1,500 অ্যাকসেপ্টেবল। মানুষ তো মারছে। হাজার হাজার মাস্ট হয়েছে, 1000 প্লাস হয়েছে এখানে। তো এত কিছু করার পরেও ও কিন্তু লাস্ট পর্যন্ত ক্ষমতা নাকি ছাড়তে যাচ্ছিল না। হ্যাঁ মানে এটা কি যখন, পরিমাণ একটা মানুষ নির্লজ্জ হইলে হ্যাঁ এই ধরনের একটা ইয়া ধরে রাখতে চায়। হ্যাঁ, তো এই মুভমেন্টের সেকেন্ড ফেজ যেটা আমরা হয়তো অনেকেই সেকেন্ড ফেজে, এই মুভমেন্ট সেকেন্ড ফেজ বলতে আমি কারফিউর উইথড্র হওয়ার পর হম, হম। ইয়াটা বলতেছি, যেটা ওদের পর কর্মসূচি দেয়, যে মার্চ টু জাস্টিস, এরকম একটা কর্মসূচি, যে এগুলো কোর্টে, সবগুলো কোর্টের মধ্যে স্টুডেন্টরা গ্যাদারিং করে। তো ওই সেকেন্ড ফেজে এই মুভমেন্টের মধ্যে তোমার শিক্ষক সমিতি যারা আছে, বা শিক্ষক, প্রত্যেক পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষকরা যখন মাঠে নামে, এই শিক্ষকদের ভূমিকাটা কিন্তু বেশি ছিল। মানে স্টুডেন্টরা তো নামছে, হ্যাঁ, কারফিউর পর হয়তো সংখ্যাটা অনেক কমে গেছিল, যে যেহেতু অনেক একটা বড় জেনোসাইড হয়ে গেছে, তখন কারফিউর পরে যখন মুভমেন্টটা শুরু হয়েছে, তখন কিন্তু খুব অল্প সংখ্যক দেখা যাচ্ছে স্টুডেন্টরা রাজপথে নামছে। মাঠে নামছে তো না। রাজপথে নামছে খুব কম, কম মানুষ নামছে। কিন্তু যখন শিক্ষকরা নামলো, প্রত্যেক প্রাইভেট হম, ইউনিভার্সিটি হম, বা হম। পাবলিক ইউনিভার্সিটির পাবলিক শিক্ষকরা ইউনিভার্সিটি। যখন নামলো, এবং সবাই দেখলো যে শিক্ষকরা
স্টুডেন্টদেরকে নিয়ে ফেলতেছে, মানে পুলিশকে নিতে দিচ্ছে না, বা ওরা হুম হুম প্রোটেস্ট করতেছে এবং ওরা থানায় চলে যাচ্ছে, ডিবি অফিস চলে যাচ্ছে যে এদেরকে ছেড়ে দিতে হবে। এটা দেখার পরে এটা ওনাদের অনেক একটা বড় একটা ভূমিকা ছিল শিক্ষক সমিতি। হুম তো হুম, রাইট রাইট। সেকেন্ড ফেজের মধ্যে এটা দেখার পর তারপর রাইট, আবার আবার আসলে স্টুডেন্ট আবার জমায়েত করা শুরু করে, আস্তে আস্তে অনুপ্রাণিত এটা হয়ে আবার আবার ইয়ে আবার করছে। আবার আবার আচ্ছা, বড় এর হওয়া শুরু মধ্যে করে। তুমি সলিউল্লাহ খান স্যারের ইয়াটা দেখছিলা? জি, হ্যাঁ ও, হ্যাঁ হ্যাঁ, উনি আমি যখন আমি আমি উনি দেখছিলাম। কিন্তু ওই বক্তব্যটার মধ্যে কিন্তু মোটামুটি এক দফার একটি বলে ফেলছে তো। উনি শিক্ষকদের মতো আমার মনে হয় উনি প্রথম বলছে যে এটা প্রথম বলছিল, আচ্ছা, প্রথম এক বলছে। দফার দাবিটা কি উনি বলার আগে আসছিল নাকি উনি বলার পর?